বেলা তখন 12টা। আরাফের আর শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় বিছানার চাদর ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসে। মাথা ঘুরছিল, তাই একটু শুয়েছিল। হঠাৎ ঝলমলে আকাশে কালো মেঘের আবির্ভাব ঘটে। আসমা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিল্লাচিল্লি শুরু করে। তানিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে ছাদে গিয়ে কাপড় চোপড় সব নিয়ে আসে। বিকেলে রান্নাটা একা হাতেই করে। মাগরিবের আজানের আগে বৃষ্টি বৃষ্টি ভাষায় বড় গলা করে গালিগালাজ শুরু করে আসমা বেগম। চেংরা মেয়ের কিসের দিনের বেলার এত ঘুম, কিসের এত শুয়ে থাকতে হবে, ওর কিসের আলসেমি, সারাদিন কি কাজ করে। তানিয়া আর ওর মাকে এমন এমন ভাষায় গালিগালাজ করে যা ভাষায় প্রকাশ করা যাবে না। ফকিন্নির বাচ্চা, খানকি মাগির বাচ্চা, এই সব তো বলেই, সাথে এর চেয়েও বিশ্রী ভাষায় গালিগালাজ করে যা হয়তো পৃথিবীর আর কেউ বলেনি কখনো। মুখ দিয়ে যা আসে তাই বলে গালিগালাজ করে। ছোট চাচি শাশুড়ি এসেছিল, সেও শুনে সবকিছু। বাড়িতে তখন মাঝার ইসরামও ছিল, সেও নিজের বউকে কিচ্ছু বলে না, নিশ্চুপ হয়ে সব শুনে তানিয়া। টু শব্দটাও করে না। রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। না খেলেও আবার গালিগালাজ শুনতে হবে। এখন না খেলেও পরে তো খেতেই হবে, সেজন্য খাবারের সাথে রাগ দেখে লাভ নেই। রাতে আরাফ বাড়িতে আসলে তার মা অভিযোগের ঝুলি খুলে বসে। তখন সেখানে বড় যার শাশুড়ি ছিল। আরাফের সামনে তানিয়ার বাবা মাকে তুলে গালিগালাজ করে। বারবার থামাতে চেয়েও থামাতে পারে না আরাফ। কি হয়েছে জিজ্ঞেস করলে বলে, দুপুরে ছাদে কাপড় শুকাতে দিয়ে সে শুয়ে পড়ছে, আকাশে যে মেঘ করছে, বৃষ্টি হয়েছে সেদিকে নজর নেই। বড় যা বলে কয়টা কথা শুনিয়েছে, তাই এখন তেজ দেখিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ছে একা একা। আর অনেক কিছু বলে। আরাফ সেদিকে কান দেয় না। মায়ের দিকে তাকিয়ে বলে, ছাদ থেকে কাপড় চোপড় এনেছে কে? তানিয়া। সকালে রান্না করেছে কে? তানিয়া। বিকেলে রান্না করেছে কে? তানিয়া। ঘর দোর ঝাড়ু দিয়েছে, মুখ থালা বাসন ধুইছে, হাড়ি পাতিল কে ধুইছে? তানিয়া। সবকিছুই তানিয়া করছে। তাহলে তোমরা সারাদিন বাড়িতে কি করছো? ছাদ থেকে কাপড় চোপড় গুলো নিয়ে আসতে পারোনি? সবকিছু তানিয়া করেছে, তারপরে ওকে কিভাবে বকাবকি করছো? আবার আমার কাছে বিচারও দিচ্ছ। ওকে কি মানুষ বলে মনে হয় না তোমাদের? ও কি রোবট মনে হয় তোমাদের? ওর বয়সই বা কত? 20 বছর হয়নি এখনো, এত অভিযোগ কেন তোমাদের? কিছু বলতে পারে না আসমা বেগম। তানিয়া খেয়েছে শুনেছে, তাই আরাফ নিজেও খাবার বেড়ে খেয়ে রুমে চলে আসে। রুমে এসে দেখে রুম অন্ধকার করে শুয়ে আছে তানিয়া। ঘুমিয়ে গেছে নাকি কাঁদছে। ফোনের টর্চ অন করে ডোর লক করে বেডের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। বুঝতে পারে তানিয়া ঘুমায়নি। কোনো কথা না বলে বেডে শুয়ে তানিয়াকে বুকে জড়িয়ে ধরে। স্বামীর আলিঙ্গন পেয়ে তানিয়ার কষ্টগুলো বেরিয়ে আসতে চায়। আদর করে চুমু খায়, মাথায় পিঠে হাত বুলায়, আবার শক্ত করে জড়িয়ে ধরে। তারপর জিজ্ঞেস করে তার মা কি কি বলেছে। অল্প কিছু কথা বলে, বাকিগুলো আর বলতে পারে না। আজ ভীষণ কান্না পাচ্ছে। কান্নার কারণে কথাগুলো বের হচ্ছে না ভেতর থেকে। আরাফ শক্ত করে জড়িয়ে ধরে বুকে। তারপর বলে, তুমি তো জানোই মা পাগল, মাথা খারাপ। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন কিছু বলতে পারে না কখনোই। কি করব বলো? কত কিছুই তো বলি তাকে, কোনো কথাই তো শোনে না। আমাকেও তো বিশ্রী ভাষায় গালিগালাজ করে মাঝে মধ্যে, অথচ নির্বোধ মানুষ বুঝতেই পারে না সে নিজে নিজে গালিগালাজ করে। কিছু না বলে স্বামীর বুকে মুখ গুজে গুমরে গুমরে কাঁদে তানিয়া। স্ত্রীর কান্নায় আরাফের বুক ফেটে যায়। এই বাড়ির মানুষদের কিছু বলে লাভ নেই, কিছু বললেই তারা উল্টো মনে করে। মাঝখানে কয়েকদিন পেরিয়ে যায়। প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারে তানিয়া প্রেগনেন্ট। বাড়ির সবাই ভীষণ খুশি। তানিয়া প্রেগনেন্ট হবার কয়েকদিনের মধ্যে আরাফ পুনরায় জবে জয়েন করে। বাড়ির সব কাজ তখনও তানিয়াকে দিয়েই করায়। বড় যা নিজের রুমে বসে বসে সারাদিন ফোনে ডুবে থাকে। বিভিন্ন ছেলেদের সাথে চ্যাটিং করে, কলে কথা বলে। নিজের ছেলের খেয়ালও রাখে না ঠিক মতো। তানিয়াকে ঘুরে ফিরে বলে খাইয়ে দিতে, ওয়াশরুমে গেলেও ওকে ফ্রেশ করিয়ে দিতে হয়। শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় কোনোদিন ধুয়ে দেয় না, রুম মুছে দেয় না, বিছানার চাদর ধুয়ে দেয় না, কোনো কাজই করে না। অশান্তি যেন না হয় সেজন্য তানিয়া নিজেই সব কাজ করে দেয়। বাড়িঘর ঝাড়ু দেওয়া, মোছা, রান্না করা, সকলের খেয়াল রাখা, যত্ন করা সব একাই করে তানিয়া। না করে উপায় নেই, আসমা বেগমের বিশ্রী ভাষা শুনতে হবে নয়তো। তবুও কাজ করার পরেও শুনতে হয়। 1 মাস পেরিয়ে যায়। রাতে খাবার খেতে বসেছে সবাই। মাঝার ইসলাম আরাফের দিকে তাকিয়ে বলে, মাস তো পেরিয়ে গেছে, বেতন পাসনি? খেতে খেতে আরাফ বলে, পেয়েছি তো। তাহলে অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি কেন? সংসার খরচের 20,000 টাকা তো মার কাছে দিয়েছি, বাকি টাকা? খেতে খেতে বলল, বাকি টাকা আমার নিজের অ্যাকাউন্টে জমা রেখেছি। এখন থেকে প্রত্যেক মাসে সংসার খরচের 20,000 টাকা বাবদ বাকি টাকা আমার অ্যাকাউন্টে জমা রাখবো। রেগে আরাফের দিকে তাকিয়ে রইলেন মাঝার ইসলাম। আরাফ এক মনে খেয়ে চলছে। ডাইনিং টেবিলে আর কোনো কথা হয় না। থমথমে মুখে খাওয়া শেষ করে সকলে। খাওয়া শেষ করে মাঝার ইসলাম নিজের রুমে চলে যায়। পেছন পেছন যায় আসমা বেগম। আরাফ গিয়ে বসে সোফার পাশে, বসে ওর ভাতিজা। চাচা ভাতিজা মিলে খুনছুটি শুরু করে। বড় যা নিজের রুমে চলে যায়। তানিয়া ডাইনিং টেবিল গুছিয়ে পরিষ্কার করছিল। মাঝার ইসলামের উচ্চ গলার স্বর ভেসে আসে। ভীষণ রকমের খেপে গেছেন বোঝা যাচ্ছে। সোফায় বসে থাকা আরাফ শুনতে পায় বাবার উচ্চ স্বর। তানিয়াও শুনতে পায়। মাঝার ইসলাম রেগে বলেছেন, পোলারে খাওয়াইলাম, পড়াইলাম, বড় বানাইলাম, এখন রোজগার করতে শিখছে, বিয়ে
বিয়ে করছে আর ধন বড় হয়ে গেছে, 20,000 টাকা দিয়ে সংসার চলে, বিশ্রী ভাষায় অনেক কিছু বলে। চুপচাপ সব শুনে আরাফ আর তানিয়া টেবিল পরিষ্কার করা হতে আরাফ ভাতিজাকে কুলে নিয়ে উঠে দাঁড়ায়। ভাবির রুমের সামনে গিয়ে ভাতিজাকে ছেড়ে দিয়ে রুমে প্রবেশ করতে বলে। ভাতিজা রুমে প্রবেশ করতে আরাফ নিজের রুমে চলে যায়। তানিয়া ড্রয়িং রুমে লাইট অফ করে রুমে প্রবেশ করে, দেখে আরাফ রুমে নেই, ওয়াশরুমে গিয়েছে বোধ হয়, শোয়ার জন্য রেডি হচ্ছে। আরাফ ওয়াশরুম থেকে বের হতে তানিয়াও সামনে দাঁড়ায়। আব্বার অ্যাকাউন্টে টাকা দাওনি কেন? ধন বড় হয়ে গেছে তাই? এটা কেমন কথা বলছো? আবার ভুল কোথায় বললাম? আব্বা রাগারাগি করছে তো টাকার জন্য। রাগারাগি করবে কেন? ব্যাংকে নাকি উনি টাকা রাখে, তাহলে এবার টাকা উত্তোলন করুক। আমি নাকি ব্যাংকে একটা টাকাও রাখি না। এই মাসে টাকা দেয়নি বলে এত জ্বলনি উঠছে কেন? ছেলে তো আরো দুজন আছে, তারা টাকা দেয় তার অ্যাকাউন্টে। 20,000 টাকা দিয়ে সংসার খরচ চলবে না কেন? বাড়ির সকলকে আমার একা পালার দায়িত্ব, ওরা দুজন খরচ দিবে না? এসব কি ভাষা বলছো? এসব তো কখনো বলনি তুমি। এই সব ভাষার পিএইচডি করানো হয় এই বাড়ি থেকে। এই বাড়িতে থাকবো আর এসব শিখবো না তা তো হয় না। একটু চুপ থেকে আবার বলল, 2-2.5 মাস বেকার ছিলাম, তাতে সকলের আসল রূপ দেখা হয়ে গেছে। গত 2টা বছর যে প্রতি মাসে 50 থেকে 55,000 টাকা অ্যাকাউন্টে জমা দিয়েছি, সেগুলো কই? আমার টাকা আমি চাইলে দোষ। 2,000 টাকা চেয়েছিলাম, মুখের উপর না করে দিয়েছে। বলছে ব্যাংকে নাকি আমি টাকা দেইনি। আরো বলেছে পারলে এখন 2 টাকা রেখে দেখা ব্যাংকে। প্রথমে মাসের স্যালারি পাওয়ার পর যখন অ্যাকাউন্টে টাকা জমা দিলাম, আমার এক কলিগ বলেছিল সব টাকা তার অ্যাকাউন্টে না দিতে, অর্ধেক দিতে আর বাকি অর্ধেক নিজের কাছে রাখতে। এভাবে তো সারা জীবন সিঙ্গেল থাকবো না, বিয়ে করতে হবে, বউ বাচ্চা হবে, আর অনেক কিছু বলেছিল। আমি সেসব কানে তুলিনি। পরবর্তীতে আরো কয়েকজন কলিগ একই কথা বলেছিল, সেসব আমি কানে তুলিনি। এখন বুঝতে পারি ওদের কথা আমার শোনা উচিত ছিল। যদি শুনতাম তাহলে ফকিনীর মতো হাত পাততে হতো না। টাকাই যে সবকিছুর ঊর্ধ্বে তা আমার বোঝার হয়ে গেছে এই কয়েক মাসে। টাকার জন্য আপন মা বাবাও রং বদলায়। 3টা মাস ব্যাংকে টাকা দিতে পারিনি, তাতেই এক একজনের আসল চেহারা দেখা হয়ে গেছে। টাকা থাকলে সবাই দাম দেয়, আর টাকা না থাকলে আপন মানুষও দাম দেয় না। আজকের পর থেকে সংসারের খরচের টাকা বাদে আর একটা টাকাও দেব না আমি। আর বাড়ির সব কাজ একা একা করলে খবর আছে তোমার। এখন আর একা নও তুমি, মনে রেখো। কাজ অর্ধেক করবা আর অর্ধেক রেখে দিবা। কেউ করলে করবে, না করলে করবে না। তুমি হাত দিয়ে ধরবাও না। কেউ কিছু বললে আমি দেখে নিব। কিছু বলি না দেখে সবাই মাথায় চড়ে বসেছে। এখন মাথায় থেকে আছড়ে ফেলবো সব কটাকে। আরাফকে দেখেছে আর আরাফের রাগ দেখেনি কেউ। নরম বলে সবাই পেয়ে বসেছে। অনেক রাত হয়েছে, ঘুমাও এখন। কোনো কথা না বলে চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ে তানিয়া। রাগ উঠে আছে বলে কিছুই বললো না, ধমক দিয়ে বসবে। 3 মাস পেরিয়ে গেছে। প্রেগনেন্সি 2 মাস পর থেকে তানিয়ার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যা খায় তাই বমি করে ফেলে দেয়। শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। বাবার বাড়ি থেকে এসেছে কয়েকদিন আগে। খাওয়া দাওয়া করতে পারে না, শুধু বমি করে। তাই ওর মা এসেছে নিজের কাছে নিয়ে গিয়েছিল। 20 দিন থেকে এসেছে মায়ের কাছে। আসার পর থেকে বাড়ির সব কাজ আবার ওকে দিয়ে করায়। তানিয়া বাপের বাড়ি যাওয়ার পর বড় যাও বাপের বাড়ি চলে গিয়েছিল। তানিয়া আসার পর সেও এসেছে। কাজ না করলে শুরু হয় বিশ্রী ভাষা শাশুড়ির। আমরা তো পুয়াতি হই নাই, আমাদের তো বাচ্চা কাচ্চা হয় নাই। অল্প বয়সে বিয়ে হয়েছিল, আবার পেটেও বাচ্চা এসেছিল। বাচ্চা পেট নিয়ে বাড়ির সব কাম কাজ একা হাতেই করছি। ননদ দেবরকে পালছি, শ্বশুর শাশুড়ি যত্ন করছি। তারপরেও শাশুড়ি কি জ্বালাই না দিচ্ছে সব সময়। ঠিক মতো খেতে দিত না, একবেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকছি। আর এখনকার মাগিদের পেটে একটা আসলেই তো ছড়াইয়া শুকাইয়া যায়, একটা কাজেও হাত দেয় না। কাজ কাম না কইরা কইরা পেটের ডারে বড় বানায় ফেলবো, তারপর আর নিজ দিয়ে বের হইব না। ডাক্তারের কাছে নিয়ে টাকা খরচ করে পেট কাইটা বের করতে হইব। আনছিলাম এক ফকিন্নির বাচ্চা। বাপের তো মুরুদার হবে না 2টা টাকা মেয়ের পেছনে খরচ করার। আরো যা যা বলে সেসব ভাষা প্রকাশ করার মতো নয়। এইসব ভাষা যেন শুনতে না হয়, সেজন্য আরাফে নিষেধ করা সত্ত্বেও একাই সব কাজ করে তানিয়া। কিন্তু তবুও প্রায় শুনতে হয় বিশ্রী বিশ্রী ভাষাগুলো। ওর সামনে দাঁড়িয়ে ওকে গালিগালাজ করে, বাপ মা 14 গোষ্ঠী তুলে বকাবকি করে। মহিলা মানুষ হয়েও তার মুখে যেই সব ভাষা, পুরুষ মানুষরাও বোধ হয় এইসব ভাষা বলতে লজ্জা পাবে। তানিয়াকে একাই যে এইসব ভাষার গালিগালাজ করে তাই নয়, বড় যাও কেউ করে, তবে তার সামনে বা সে শুনতে পাবে এরকম ভাবে নয়। প্রতিবেশীদের সামনে এইভাবে গালিগালাজ করে তাকেও। তানিয়া শুনেছে বলতে, কারণ বাড়ির ভেতরে ময়লা আবর্জনা ফেলার জন্য তানিয়াকে বাড়ির বাইরে বের হতে হতো, ছাদে যেতে হতো। কিছু সবজি গাছ আছে সেগুলো তো পানি দেওয়ার জন্য যেতে হতো। তখনই কানে ভেসে আসে এই সব কথা। প্রতিবেশী গুলো তার মতোই, তারাও ছেলের বউদের নিয়ে নিন্দা সমালোচনা করতে ব্যস্ত সব সময়। পরনিন্দা পরচর্চা করাই এদের মূল কাজ। আরাফ জানে না তানিয়া একাই বাড়ির সব কাজ করে। ও সকালে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে সন্ধ্যা। ততক্ষণে বাড়ির সব কাজ শেষ করে ফেলে তানিয়া। তাই আরাফ জানতে পারে না তার বউটা বাবু পেটে নিয়ে সব কাজ করে এখনো। মেয়েটা খেতে পারে না কিছু। মায়ের কাছে ছিল তখন মা জোর করে মুখে তুলে তুলে এটা সেটা খাইয়েছে।
এখন তো আর মা নেই, বাবার বাড়িও না এটা। মাছের গন্ধ সহ্য করতে পারে না একেবারেই। মাছ কাটতে রান্না করতে ওর জান শেষ, শ্বাস বন্ধ করে যেন মাছ কাটতে রান্না করে। তারপরও দুজনের একজনও আগায় না ওকে সাহায্য করতে। নিজের ইচ্ছে মতো কোনো কিছু রান্না করে খেতেও পারে না। সপ্তাহে একদিন যদি মাংস রান্না করে তো ওই একদিনই তরকারি দিয়ে ভাত খেতে পারে মেয়েটা। তাছাড়া বাকি দিনগুলো ভর্তা বাজি দিয়ে ভাত খেতে হয়। দুধ ডিম খেতে গেলে শাশুড়ির ভাষণ শুরু হয় আবার। আমার ছেলে মেয়ে যখন পেটে ছিল ভর্তা ভাতও খেতে পেতাম না একবেলা। 2 দিন পর একদিন পর ভাত চোখে দেখতাম। হালি হালি ননদ দেবরের মুখে মুখে দেওয়ার আগেই শেষ হয়ে যেত সেই ভাত। আর এখনকার মাকিরা দুধ ডিম আরো কত কিছু খাওয়া লাগে হিসাব নেই। আমি যেই রকম শ্বশুর বাড়িতে পেয়েছিলাম ওই রকম বাড়িতে পড়লে বুঝতো। আমারে যেই জ্বালান জ্বালাইছে শয়তান বাটুল্লা বুড়ি, যেই জ্বালার ভাত খাই আসছি আমি। এখনকার মাগি গমন জ্বালাইলে 2 দিনও জামাইয়ের ভাত খেতে পারবে না। কিছু কই না তাতেই যেমন অন্য মানুষরা ছেলের বউদের যেভাবে জ্বালায় সেভাবে জ্বালাইলে কি করতো আল্লাহ জানে। শাশুড়ি মুখে এমন কথা শোনার পর থেকে দুধ ডিম খাওয়ার রুচি হয় না তানিয়ার। আরাফ এনে দিলেও খায় না। তানিয়ার মাঝে মধ্যে ভীষণ হাসি পায় শাশুড়ি মায়ের কথা শুনে। সে নাকি জ্বালায় না, মানুষ এর থেকে নাকি বেশি জ্বালায় ছেলের বউকে। তানিয়া দেখেনি নিজের চোখে, নিজের শাশুড়িকে দেখেছে শুধু এমন করতে। কাজ করতে হবে বলে শাশুড়ি সব সময় বলে, আমি এত বছর সংসারে অনেক কাজ করছি, কাজ করতে করতে শরীর ক্ষয় হয়ে গেছে, বয়স হয়েছে, এখন আর কোনো কাজ করতে পারবো না। কয়টা কয়টা খাবো আর চুপচাপ বসে থাকবো। অথচ কয়েক ঘন্টা পর পর আবার বলে, আমার কি বয়স হয়েছে, হাত পা শরীরের চামড়া কেমন কুচকে যাচ্ছে, কি হয়েছে কে জানে, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, দুধ ডিম ফলমূল কম খাওয়ার কারণে এমন হয়েছে, দুধ ডিম বেশি বেশি খেতে হবে। অমুকরা তমুকরা আমার থেকেও বেশি বয়স্ক, তারপরে ওদের চামড়া কি সুন্দর টান টান, কাজ করার সময় বুড়ো হয়ে যায়। আর অমনিতে সে যুবতী মেয়ে হতে চায়, তার নাকি বয়স হয়নি। অথচ তার বড় ছেলের বয়স 35 বছর, মেজ ছেলের 28 আর ছোট ছেলের 23, মেয়ের 21। তারপরও সে যুবতী থাকতে চায়। 50 বছর পার হয়ে গেল তার হাত পা শরীর চামড়া কুচকাবে না। আগের দিন দুপুরে শুধু আলুর ভর্তা দিয়ে ভাত খেয়েছে তানিয়া। রাতেও সকলের খাওয়ার পর শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে। এক টেবিলে বসে সকলের সাথে এখন আর খাবার খায় না তানিয়া। সবাই মাছ দিয়ে ভাত খায়, সেসব গন্ধ নাকে আসলে তার বমি আসে। রান্না করে দেয় অনেক কষ্টে, খাওয়ার সময় গন্ধ নাকে আসলে আর খাওয়া হয় না। পেটের ভেতরে যা থাকে সেসব বেরিয়ে আসে গলা দিয়ে, তাই সকলের খাওয়া শেষ করলে খায়। সকালেও আলু ভর্তা দিয়ে ভাত খায় তানিয়া। আলু ভর্তা আর মাছ ভাজা করেছিল শুধু, মাছ তো তানিয়া খেতে পারে না, তাই ভর্তা দিয়ে খায়। আরাব ভর্তা বাজি খেয়ে অফিসে চলে গেছে। বড় জায়ের মা এসেছে আজকে একটু আগেই, তাই দুপুরে ভালো মন্দ খাবার রান্না হবে। রান্না সবকিছু গুছিয়ে দেয় তানিয়া। বড় যা রান্না করবে আজ তার মায়ের জন্য 2 রকমের মাছ রান্না হবে, মাংস রান্না হবে বিকেলে। তানিয়া নিষ্পলক চোখে তাকিয়ে থাকে রান্নার জন্য রাখা মাছগুলোর দিকে। ও কি খাবে দুপুরে? একটানা 3 বেলা ভর্তা ভাত খেয়েছে, এখন আর ভর্তা ভাত খেতে ইচ্ছে করছে না। এখন গলা দিয়ে নামবেও না ভর্তা ভাত। ডালও নেই, শেষ হয়ে গেছে। খেয়াল হয় শুটকি মাছ আছে ছোট ছোট, ফ্রিজে লাউ শাকের ডগা আর ডাটা আছে কয়েকটা, সেগুলো বের করে বেছে বেছে কেটে নেয়। তখন রান্নাঘরে প্রবেশ করে বড় যা, তার পেছন পেছন আসে তার মা। একটু পর শাশুড়ি আসমা বেগম আসেন। লাউ শাকের ডগা আর ডাটা দেখে বলেন, এগুলো বের করছো কেন? শুটকি দিয়ে রান্না করব। কেন? আমি কি খাবো দুপুরে, সেজন্য রান্না করব। সেটা দিয়ে কত যায়? 2 বেলা ভাত খাওয়া যায় না? সকালে একবার ভর্তা খেতে খেতেই সেটা শুকিয়ে গেছে, 2 পদের মাছ রান্না হচ্ছে দেখো না। সবকিছু একবারেই ঢুকানোর চিন্তা। বাপের বাড়ি থেকে এনে খাও এত খেতে ইচ্ছে করলে। চিল্লায় চিল্লে কথাগুলো বলেন আসমা বেগম। তারপর গজগজ করতে করতে গালিগালাজ করতে করতে চলে যান রান্নাঘর থেকে। কোনো কথা না বলে কেটে রাখা ডগা আর ডাটা পলিথিনে ভরে ফ্রিজে তুলে রাখে তানিয়া। গল গল করে 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে চোখের পানি মুছতে থাকে, কিন্তু অবাধ্য চোখের পানি আবার বেরিয়ে আসে। মেয়ে হয়ে জন্মানোটাই কি ভুল, দোষের? বড় যা তার মা থমথমে মুখে দাঁড়িয়ে আছে। রাতের খাবার খেয়ে উঠেছে সবাই। রাতের খাবারটা পেট ভরে খেয়েছে তানিয়া। বাপের বাড়ি থেকে আসার পর আজকে পেট ভরে খেলো, সাথে তৃপ্তিও পেয়েছে। আর যাই হোক, বড় যা মাংস ভালো রান্না করে, তাছাড়া অন্য কিছু ভালো রান্না করতে পারে না। আরাফের খাওয়া বাকি আছে। সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফিরেনি। কখন ফিরবে কে জানে। আরাফের বড় বদ অভ্যাস হলো প্রায় রাতে এশারে নামাজের আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। নামাজ আদায় করে ফেরে 10টার পরে। বন্ধুদের সাথে না ঘুরলে তার ভালো লাগে না। আর বন্ধুগুলো হয়েছে আরাফের। সন্ধ্যার পর থেকে কলের উপরে কল করতে করতে বাড়ি থেকে বের হওয়ার জন্য, না হলে গেটের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে ডাকতে থাকে। এই রাতের বেলার বাড়ির বাইরে থাকার জন্য মা বাবা আর তানিয়ার কাছে বকা খেয়েছে অনেক, কিন্তু ওর পরিবর্তন নেই। 2-3 ঘন্টা বাড়ির বাইরে থাকবেই রাতে। আবার কখনো কখনো এশার নামাজ আদায় করে বাড়ি ফিরে আসে। ছুটির দিন ছাড়া পরিবারের সাথে আরাফের খাওয়া খুব কমই হয়। অফিসের জন্য সকালে তাড়াহুড়া করে একা একাই খায়, দুপুরে খায় ক্যান্টিনে, আর রাতে মাঝে মধ্যে সকলের সাথে খায়। তো আবার মাঝে মধ্যে একা একা খায় বাহিরে থেকে এসে। কখনো কখনো তানিয়া খাবার বেড়ে দেয়, তো কখনো কখনো বেড়ে রেখে ঘুমিয়ে যায়।
ক্লান্ত থাকায় বেশি রাত জাগতে পারে না। আবার কখনো কখনো আরাফ নিজেই বেড়ে খায়। সকলের সাথে না খাওয়ার কারণে আরাফ তানিয়ার খাবারের দিকে খুব একটা খেয়াল রাখতে পারে না। তবে প্রতিদিন জিজ্ঞেস করে কি কি খেয়েছে, দুধ ডিম খেয়েছে কিনা। না খেয়েও স্বীকার করে তানিয়া। কি করবে বুঝতে পারে না। যদি বলে খায়নি তাহলে আরাফ ওর মায়ের সাথে রাগারাগি করবে, আর ওর মা সেই সবের ঝাল উঠাবে তানিয়ার উপরই। তার বিশ্রী ভাষা তানিয়া শুনতে চায় না, তাই সব সহ্য করে নেয়। সুখ একদিন আসবেই এই ভেবেই সব করে তানিয়া। মুখে মুখে তর্ক করার অভ্যাস নেই তানিয়ার। পরিবারের সাথে আরাফের রেষারেষি হোক তা সে চায় না। এমনিতেই কয়েক মাস ধরে পরিবারের সাথে ভালো সম্পর্ক না আরাফের মা আরাফের অগোচরে সারাদিন বকাবকি করে আরাফকে। আরাফের সামনে তানিয়া কেউ বকাবকি করে না। আরাফ বাড়িতে থাকলে খুব বেশি কাজও করতে দেয় না, যা করে সব আরাফের অগোচরে। বোকা তানিয়া ঝগড়াঝাটি ঝামেলা হবে বলে কিচ্ছু বলেও না আরাফকে। ছেলের সামনে আসমা বেগম ভালো মা, ভালো শাশুড়ি সেজে থাকে। সে জানে আরাফ তাকে অনেক ভালোবাসে। 3 ছেলের মধ্যে আরাফ তাকে বেশি ভালোবাসে, আর এই কারণে বেশি কিছু বলে না আরাফ। ছোটবেলা থেকে মায়ের প্রতি ওর ভীষণ টান। আরাফের মন ভালো, মানুষকে মাফ করে দেয় দ্রুত। সেখানে তার বাবা মা তাদের উপর কতদিন রেগে থাকবে। আগের রেষারেষি কবে ভুলে গেছে আরাফ। মাঝে মধ্যে কানে ভেসে আসে একটু একটু কথা, তবে সেসব কানে নেয় না। মাঝার ইসলামের অ্যাকাউন্টে টাকা না দেওয়ার কারণে এখনো মাঝে মধ্যে রাগারাগি করে। আগে বেশি টাকা পেত হাতে, মেজো ছেলে অ্যাকাউন্টে টাকা জমা দিলেই উঠিয়ে নিয়ে আসতো। ব্যয় হিসাবে সেই টাকা খরচ করত, তবে সংসারে খরচ করতো না। মাঝার ইসলাম বাহিরে টাকা উড়াতেন, পকেট ভরে টাকা নিয়ে বের হতেন বাড়ি থেকে। চায়ের দোকান, হোটেল, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের পেছনে খরচ করতেন। সমাজের চোখে ধনী উদার মনের স্বাস্থ্যে ছেলের রক্ত জল করে ইনকাম করা টাকা খরচ করে। সপ্তাহে পান সুপারি জর্দার পেছনে অনেক টাকা খরচ করেন। স্বামী স্ত্রী দুজনে পান খান। ছেলের বউরা দোকানে সদাই খেলে টাকা বাড়তি খরচ হয়, আর তারা হাজার হাজার টাকা পান সুপারি জর্দা খেয়ে বাড়িতে খরচ হয় না। অন্যের পেছনে টাকা উড়ালে বাড়তি খরচ হয় না। মাসে 20 থেকে 25 হাজার টাকা অন্যের পেছনে খরচ করতেন মাজহার ইসলাম। এখন আর তা করতে পারেন না। এখন সবাই হিসেব করে টাকা দেয়। বড় 2 ছেলে দেয় 20,000 করে, আর ছোট ছেলে দেয় 10,000, কারণ ছোট ছেলের বউ নেই। আর ওই 2 ছেলের আছে আগে থেকে সংসারের খরচ বাদে বাকি টাকা নিজেদের কাছেই রেখে দেয়। তারা হয়তো আগেই বুঝতে পেরেছিল বাপের কাছে টাকা দিলে সেগুলো আর পাবে না, বাড়ি ফিরে কামলা দিয়ে খেতে হবে। দেরি করে হলেও আরাফও বুঝতে পেরেছে এটা। স্যালারির সব টাকা বাবার অ্যাকাউন্টে দিত বিশ্বাস করে। বাবা মাকে বিশ্বাস না করলে সন্তান এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবে? সন্তানের সবচেয়ে ভরসার স্থানই হতো তার বাবা মা, কিন্তু সেই বাবা মা বিশ্বাস ভঙ্গ করে দিয়েছে, টাকা তুলে খরচ করে ফেলেছে। আরাফ তবুও কিছু বলতো না, কিন্তু মাজার ইসলাম যখন বলেছেন ওই টাকা আমার টাকা, আমি খরচ করেছি, পারলে এখন 2 টাকা রেখে দেখা, এই কথাগুলোই সবচেয়ে বেশি খারাপ লেগেছে আরাফের। জেদ জেগেছিল তখন, সেই জেদে আর টাকা দেয়নি বাবার অ্যাকাউন্টে। রাত 10টার পর বাড়ি ফিরে আসে আরাফ। মাজার ইসলাম টিভি দেখছেন। আরাফ ফিরে আসতেই কিছু সময় বকাবকি করেন এত রাত অব্দি বাহিরে থাকার জন্য। সকালে উঠেই তো অফিসে দাঁড়াতে হবে, বিশ্রাম নাম নিয়ে বাহিরে ঘুরে বেড়ানোর কি দরকার? আরাফ চুপচাপ শুনে বাবার বকা। মাজার ইসলাম টিভি অফ করে নিজের রুমে চলে যান। আরাফ ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। তরকারি জমে গেছে, তরকারি বাটি নিয়ে রান্নাঘরে যায়। তরকারি গরম করে ভাতের উপর নিয়ে প্লেট হাতে নিয়ে নিজের রুমে চলে আসে। আবার গিয়ে লাইট অফ করে দিয়ে আসে। ডোর লক করে বেডের কাছে এগিয়ে যায়। তানিয়া বিভোর হয়ে ঘুমিয়ে আছে। তানিয়ার মুখটা দেখলে আরাফের ভীষণ মায়া হয়। মশারির কোনা খুলে মশারি সরিয়ে দেয় তানিয়ার উপর থেকে। ঝুঁকে গিয়ে চুমু খায়। ঘুম হালকা হয়ে আসে তানিয়ার। ঘুম জড়ানো চোখে তাকায়, তবে ঘুমের কারণে চোখের পাতা খুলে রাখতে পারছে না। অস্পষ্ট স্বরে কিছু বলে, কিন্তু আরাফ বুঝতে পারে না। মাঝে মধ্যে বাহিরে থেকে এসে যখন ঘুমন্ত তানিয়াকে চেপে ধরে চুমু খায়, তখন তানিয়া ঘুমের ঘুরে অস্পষ্ট স্বরে কিছু বলে, কিন্তু আরাফ একবারও বুঝতে পারে না তানিয়া কি বলে। ঘুম ছুটে যাওয়ার পর তানিয়া যখন স্মরণ হয় অস্পষ্ট স্বরে আরাফকে কি বলেছিল, তখন নিজেই হাসে। এটা তানিয়ার ছোটবেলার অভ্যাস। ঘুমের মধ্যে ওকে কেউ ডিস্টার্ব করলে এভাবে অস্পষ্ট স্বরে কিছু বলে সব সময়। আরাফ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্লেট নিয়ে বসে বেডের উপর। প্লেট পাশে রেখে টেনে ওঠায় তানিয়াকেও। দুলতে দুলতে বসে তানিয়া। জানে আরাফ এখন কি করবে, নিজে খাবে, সাথে ওকেও খাওয়াবে। অনেক আগে থেকে আরাফ এটা করে। যেদিন বড় মাছ বা মাংস রান্না হতো, আরাফ রাত করে বাড়ি ফিরত, সেদিন এইভাবে তানিয়াকে টেনে তুলে খাইয়ে দিত আর নিজেও খেত। এখন যেহেতু তানিয়া মাছ খেতে পারে না, তাই মাংস রান্না হলে জোর করে নিজের হাতে খাওয়ায়। আজকেও তার ব্যতিক্রম নয়। তানিয়া না করলেও শুনে না আরাফ। ঘুমে দুলতে দুলতে খায় তানিয়া। অর্ধেকের বেশি মাংস তানিয়াকেই খাওয়ায়। বেশি করে বেড়ে নিয়ে এসেছিল তানিয়ার জন্য। পানি খাইয়ে মুখ মুছে দিতেই তানিয়া শুয়ে পড়ে। বেচারি ছোট থেকে ভীষণ ঘুম কাতুরে। আগে তো পড়তে বসলে বইয়ের উপরে ঘুমিয়ে যেত সন্ধ্যার পর। ওর মা কোনোভাবে ওকে রাতে খাবার খাওয়াতে পারতো না। খাইয়ে দিলেও খেত না। ঘুমের ঘুরে মাকেই ধমকাধমকি করতো, অস্পষ্ট স্বরে অনেক কিছু বলতো। আর প্লেট গ্লাস রেখে হাত ধুয়ে এসে মশারি টাঙিয়ে নেয়। আবার লাইট অফ করে তানিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়।
দিন আগায় তানিয়ার পেট উঁচু হয়ে উঠেছে, দিনের আগমন ঘটেছে। এখন সকালবেলা 8টার আগে তানিয়াকে রুম থেকে বের হতে দেয় না আরাফ, চেপে ধরে নিয়ে শুয়ে থাকে। মা ভাবি যখন উঠে না তখন ওর বউ কেন উঠবে? ফজরের নামাজ আদায় শেষে জোর করে ধরে নিয়ে কম্বলের নিচে শুয়ে থাকে। অফিসের সময় শোয়া থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে যায় খাবার না খেয়ে। তারপর তানিয়া রান্না করে, খেতে খেতে সকালের খাবার খেতে অনেক দেরি হয়ে যায়। আরাফ রুমে টোস্ট, বিস্কুট, কেক হাবিজাবি এনে রাখে। সকালে নিজে খায়, তানিয়াকে জোর করে খাওয়ায়। বাকি সবাই নিজেরা এনে খেলে খাবে, না খেলে না খাবে। ওর ঠেকা পড়েনি সবাইকে এনে খাওয়ানোর, টাকা দেয়, যার যার টাকা দিয়ে কিনে খাক। তবে মাঝে মধ্যে মায়া করে মাকে বিস্কুট এনে দেয়। যদিও ওর বাবাও নিজে নিয়ে আসে রোজ, তবু আরাফ এনে দেয়। ভাতিজাকে দোকানে নিয়ে গিয়ে খাওয়ায়, তবে ভাবিকে এনে দেয় না। ভাবির উপর ভীষণ রাগ ওর। তানিয়ার শাশুড়ি আসমা বেগম বড় মুখ করে সবসময় বলেন তার 3 ছেলের 1 ছেলেরও মেয়ে হবে না, 3 ছেলে শুধু ছেলেই হবে। তানিয়া বা বড় যা কিচ্ছু বলে না, আল্লাহ তাআলা যা দেবেন দেখা যাবে পরে। মাজার ইসলাম সবসময় বলতেন তানিয়ার মেয়ে হবে। বাবু পেটে এসেছে শোনার পর থেকে তিনি এই কথা বলেন যে তানিয়ার মেয়ে হবে। এত কনফিডেন্স নিয়ে বলার কারণ জিজ্ঞেস করলে মাজার ইসলাম বলেন, আমি তানিয়াকে একটা ডিম খাইয়েছিলাম কালো মুরগির। তানিয়া হেসে বলতো, কালো মুরগির ডিম খেলে মেয়ে হয় নাকি? না, কিন্তু তোমাকে আমি যেই ডিম খাইয়েছি সেটা কালো মুরগির ডিম হলেও সাধারণত ডিম ছিল না। তুমি দেখে নিও, তোমার মেয়েই হবে। তানিয়ার শ্বশুর জাদু মন্ত্র জানেন, কবিরাজি করেন সে। তার কাছে অনেক মানুষ আসে এইসব করানোর জন্য। হয়তো ব্ল্যাক ম্যাজিকও করেন, তবে শিওর না। আবার কারো ক্ষতিও করে না, ভালোর জন্যই করে এসব। তবে ব্ল্যাক ম্যাজিক তো ব্ল্যাক ম্যাজিকই, এইসব কুফরি কালাম করা হারাম। এখন আল্লাহ তাআলা ভালো করে জানেন সে কি করেন। আরাফ বিশ্বাস করে না এসব, ওর সামনে ওর বাবা এসব করে না, করলে রাগারাগি করে আরাফ। আগের থেকে তানিয়ার বমি কমে গেছে, এখন আর আগের মতো বমি হয় না, তবে মাছ খেতে পারে না এখনো। আগের চেয়ে কিছুটা সাহস হয়েছে এখন। শাশুড়ি 2-1টা কথার উত্তর দেয়, তাই বেশি কিছু বলা হয় না এখন। ডর ঢুকছে যদি আরাফকে বলে দেয়, কিন্তু তানিয়ার আড়ালে বকাবকি গালিগালাজ ঠিকই করে। তানিয়ার কানে ভেসে আসে মাঝে মধ্যেই, কারণ তানিয়ার শাশুড়ি নিচু গলায় কথা বলতে পারে না, বড় গলা করে কথা বলে, আর তানিয়ার কানে গুলো ভেসে আসে। বাড়িতেও গজগজ করে, তবে সেসব এখন আর গায়ে মাখে না। স্বাস্থ্য বেড়েছে আগের চেয়ে তানিয়ার। শ্বশুর আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। তানিয়া কেটে সেটে এনে দেয় খাওয়ার জন্য, বড় যাকেও এনে দেয়। খাওয়া দাওয়া নিয়ে কষ্ট করে না এখন নিজেও, নিজের যা খেতে ইচ্ছে করে সেটাই রান্না করে খায়। যদিও খাওয়ার প্রতি এখন তানিয়ার আগ্রহ নেই, জোর করে খায় বাবুর সুস্থতার জন্য। 6 মাস হলেও পেটে সেই অনুযায়ী বড় হয়নি। এখনো রান্না করা থালা বাসন ধোয়া তানিয়াকেই করতে হয়। ও না ধুলে থালা বাসন হাড়ি পাতিলের মধ্যে কেউ হাত দেয় না। মাঝে মধ্যে বড় যা রান্না করে, তবে থালা বাসনে হাত দেয় না। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন তানিয়াকেই করতে হয় এখনো। শ্বশুরের কাপড় চোপড় ময়লা হলে স্তূপ হয়ে জমে থাকে, কেউ হাত দেয় না। শাশুড়িও নিজের কাপড় চোপড় ধোয় না, জমা করে রেখে দেয়। বড় যা তো ওইসব কাপড় চোপড়ের মধ্যে জীবনেও হাত দেবে না, ওকেই ধুতে হয়। তবে আরাফ নিজের কাপড় চোপড় এখন নিজেই ধোয়। তানিয়ার গুলো ধুয়ে দিতে চায়, কিন্তু তাতে তানিয়া নিজেই ধুয়ে নেয়, তাকে হাজবেন্ডকে ধুতে দেয় না। হাজবেন্ডকে নিজের কাপড় চোপড় ধোয়ার মতো মেয়েও না। সময় গড়ায় তানিয়ার ডেলিভারির সময় হয়ে আসে। সকাল থেকে মাজা ও পেটের হালকা হালকা ব্যথা করছিল। সেই ব্যথা নিয়েই সবাইকে সকালে রুটি বানিয়ে খাইয়েছে। তানিয়ার পাশে দাঁড়িয়ে আরাফ রুটি খায় ডিম ভাজি দিয়ে। জোর করে কয়েকবার তানিয়ার মুখেও পুড়ে দেয়। তানিয়াকে অস্বাভাবিক ভাবে নড়াচড়া করতে দেখে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে। কিছু হয়নি বলে ব্যাপারটা উড়িয়ে দেয় তানিয়া। 20 দিন আগে তানিয়াকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছিল তানিয়ার বাবা মা। জোর করেও নিয়ে যেতে পারেনি আরাফের কারণে। ও কিছুতেই তানিয়াকে যেতে দিবে না। সবাই রাজি হলেও আরাফ কোনোভাবে রাজি হয় না। গতবার যখন তানিয়া বাবার বাড়ি গিয়েছিল তখন 20-25 দিন থেকে এসেছিল। ওই সময়টা তানিয়াকে নিজে আজে বাজে স্বপ্ন দেখতো আরাফ। ঘুম থেকে লাফিয়ে উঠতো, কখনো কখনো ভয়ে আতঙ্কে চোখ দিয়ে পানি বেরিয়ে আসতো। তানিয়াকে কল করে রাগারাগি করতো চলে আসার জন্য। নিতে যেতে চাইলে তানিয়া না করতো, আরো কয়েকদিন পর আসবে। তখন থেকে ভয় আতঙ্কে দিন কাটে আরাফের। রাতে ঠিকভাবে ঘুমাতে পারতো না। মনের মধ্যে ভয় কাজ করতো তানিয়াকে হারিয়ে ফেলার। আরাফের কারণে মেয়েকে রেখে যেতে বাধ্য হন তানিয়ার বাবা মা। মেয়েকে রেখে যাওয়ার সময় তানিয়ার মা কেঁদে উঠেছিলেন। দুপুরে রান্না করার জন্য বড় যা আসে রান্না করে। বরাবরের মতো সবকিছু গুছিয়ে দেয় তানিয়া। ইতস্ত করে বড় যার কাছে বলে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে। বড় যা আবার বলেন শ্বশুরের কাছে, কারণ শাশুড়ির কাছে বললে সে পুরো মহল্লা ছড়িয়ে দেবে। আরাফ বাড়িতে নেই, একটু বেরিয়েছে। শ্বশুর একজন ডাক্তারের পরামর্শ নেন। তিনি তানিয়াকে হসপিটালে নিয়ে যেতে বলেন এখনই, যদিও তানিয়ার পেন ওঠেনি এখনো। শাশুড়ির কানে পৌঁছাতেই সে বড় ননদকে ডেকে নিয়ে আসেন। এমনিতে ননদদের দেখতে পারে না 2 চোখে, ননদ আবার আরেক মাতব্বর,
সে হসপিটালে নিতে নিষেধ করেন, বাড়িতেই নাকি ডেলিভারি হবে। নর্মাল ডেলিভারি করানোর জন্য একজন আত্মীয়কে ডেকে নিয়ে আসে, সে বাড়িতেই নর্মাল ডেলিভারি করায়, অনেকের করিয়েছে। তানিয়ার মায়ের কাছে খবর পাঠানো হয় তানিয়ার অবস্থা সম্পর্কে। তানিয়ার মা মেয়ের সাথে কথা বলেন, মেয়েকে অভয় দেন, কিছু দোয়া দুরুদ শিখিয়ে দেন, সেগুলো পড়তে বলে অবিরত বেশি বেশি দোয়া ইউনুস পড়তে বলেন। তানিয়ার বাবা মা ঢাকা আসার জন্য তাড়াহুড়া করে তৈরি হয়ে নেন। ছোট মেয়েকে বাড়িতেই রেখে যাবে দেবর ভাসুরের কাছে। রাস্তায় বেরিয়ে কোনো যানবাহন পায় না তানিয়ার বাবা মা, কারণ সেদিন কোনো একটা কারণে হরতাল অবরোধ চলছিল। রেল স্টেশন, বাস স্টেশন ঘুরে ফিরে বাড়ি ফিরে আসেন বিষণ্ণ হয়ে। টাঙ্গাইল থেকে তো আর ঢাকা অব্দি হেঁটে যাওয়া সম্ভব নয়, একটা সিএনজিও নেই রাস্তায়, রাস্তার পরিবেশ একদম নীরব। বাড়িতে এসে যখন জানতে পারে তার মেয়েকে বাড়িতে রাখা হয়েছে নর্মাল ডেলিভারি করানোর জন্য, তখন তানিয়ার মা কাঁদতে কাঁদতে মূর্ছা যান। মায়ের মন বলে কথা, মেয়ের কাছে নেই তিনি, কিছুতে নিজেকে শান্ত করতে পারেন না। তার ইচ্ছে করছে উড়ে যেয়ে মেয়ের কাছে চলে যেতে। তানিয়ার বাবা কলের উপর কল করে আপডেট নিতে থাকেন মেয়ের। আরাফের ফোন বাড়িতে রেখে গেছে, চার্জ ছিল না তাই চার্জে দিয়ে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। পেইন ওঠার জন্য মাতব্বরি করে ফার্মেসি ডাক্তার ডেকে এনে স্যালাইন দেওয়া হয়। যারা ডেলিভারি করাবে তারা ভরসা দেয় কিচ্ছু হবে না। অনেক সময় পর বাড়ি ফিরে আসে আরাফ। বাড়ির ভেতরে এত মানুষজন দেখে বুঝতে পারে কি হয়েছে। পরে যখন জানতে পারে কি হয়েছে ভীষণ রেগে যায়, বাড়ির সকলের সাথে রাগারাগি শুরু করে দেয়। তারপর বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যায় গাড়ি ডেকে আনার জন্য। স্যালাইন দেওয়ার কারণে পুরোপুরি পেন উঠে গেছে তানিয়ার, তীব্র ব্যথার দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। পেন উঠেছে, অনেক সময় হয়ে গেছে। বেবি এখনো জরায়ের মুখ থেকে অনেক দূরে। একজন বৃদ্ধ মহিলা দ্রুত তানিয়াকে হসপিটালে নিয়ে যেতে বলে, এভাবে থাকলে মা আর বাচ্চা দুজনের যে কোনো কিছু হয়ে যেতে পারে। গাড়ি ডেকে এনে তানিয়াকে হসপিটালে নিয়ে যায়। আরাফের রাগে শরীর জ্বলছে। ওর পারমিশন ছাড়া ওর বউকে কেন স্যালাইন দেওয়া হয়েছে, কেন বাড়িতে ডেলিভারি করানোর চেষ্টা করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় সুস্থ সবল বউ রেখে গেল, আর এখন ওর প্রাণপ্রিয় বউর কি অবস্থা করেছে। বউ বাচ্চার কিছু হলে একটা কেউ ছাড়বে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ইনশাল্লাহ খুব দ্রুত এর বাকি অংশ শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।